14-16 বছরে পা দেওয়া মাইমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে 30 বছরের এক লোকের সাথে। অন্ধকার ঘরটায় মাইমা বিধ্বস্ত অবস্থায় ভয়ে জুবুথুবু হয়ে বসে আছে। চোখ মুখের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। উসখুস করছে সে। মাতাল অবস্থায় ঘরে ঢুকল আয়াস ইনান মির্জা। টলমল পায়ে এগিয়ে আসছিল বিছানার দিকে। মাইমা ভয়ে পিছিয়ে গেল 6 ফুট উচ্চতার সুঠামদেহী আয়েশকে দেখে। ঘরের আলো শ্যাম রঙের আয়েশকে দেখতে ঠিক তার স্বপ্নের রাজকুমারের মতো লাগছে। কিন্তু সে তো শুনেছিল বুড়ো লোকের সাথে তার বিয়ে হয়েছে। এই লোকটাকে তো বুড়ো মনে হচ্ছে না। তাহলে কি এ তার বর নয়? চিৎকার করে উঠল মাইমা। দুদিন আগেও সে বান্ধবীদের সাথে খেলত। এসব বিয়ে টিয়ে কোনো ধারণা ছিল না তার। মাথার উপর বাবা নামক বট গাছটা যে ছিল, যেই না সেই ছায়া দেওয়া গাছটা হারিয়ে গেল অমনি জীবনটা ওল্টপাল্ট হয়ে গেল। আয়াস খাটের কাছে এসে থেমে গেল। চোখ মুখ কুঁচকে গেল। চিৎকার করছো কেন? রেগে প্রশ্ন করল সে। মাইমা তার লাল চোখ দেখে কিছু বলার সাহস দেখালো না। আয়াস একে একে গায়ে থাকা কাপড় খুলতে শুরু করল। শেষে শুধু রইল ব্ল্যাক প্যান্টটা। সে সরাসরি মাইমার কাছে গিয়ে বসল। খোলো এসব ফাস্ট। শাড়ি চেপে ধরল মাইমা। কেঁদে ফেলল। কি সব বলছে? বিরক্ত হলো আয়াস। নেশায় বুঁদ হয়ে গেছে সে। বন্ধুরা জোর করে পিল খাইয়ে দিয়েছে। নিজের মধ্যে সে এখন নেই। ইমার্জেন্সি কারো সঙ্গ দরকার। সে রেগে নিজেই খুলে নিল শর্টসি মাইমার শাড়ি। ছুঁড়ে ফেলল মেঝেতে। চোখের পলকেই বস্ত্রহীন করে ফেলল। চিৎকার করতে শুরু করল মাইমা। কিন্তু সাউন্ড প্রুফ দরজা ভেদ করে তার আওয়াজ বাইরে পৌঁছল না। আয়াস একে একে তার শরীরের প্রতিটা কোণা নিজের নামে করে নিয়েছে। সারারাত চলল তার অত্যাচার। একসময় জ্ঞান হারিয়ে ফেলল মাইমা। শেষ রাতের দিকে ক্লান্ত আয়াস লুটিয়ে পড়ল মাইমার বুকে। ঘুমে বুঁদ হয়ে গেল সে। জানতে পারল না নেশা অবস্থায় সে সদ্য বিবাহিত ষোড়শী মেয়েটার উপর কি পরিমাণ অত্যাচার করেছে। সকাল 10টা পেরিয়েছে। বেলকনি পেরিয়ে আলোর ছাটা এসে পড়েছে রুম জুড়ে। বিছানায় নগ্ন অবস্থায় দুজন। ফোনের তীব্র শব্দ কানে পৌঁছাতেই সজাগ হয় আয়াস। বেড সাইড থেকে ফোনটা নিয়ে কানে ধরে। হ্যালো বলতেই ওপাশ থেকে কারো গম্ভীর কণ্ঠ ভেসে আসে। 10টা ছাড়িয়েছে সময়। দরজা খোলো। আয়াস ফোনটা নামিয়ে রাখল। এভাবে তো কল দিয়ে মা কখনো জাগায় না। সে ধীরে ধীরে চোখ খুলল। প্রথমেই দৃশ্যমান হলো রুমটা। গডাগডি দেওয়ার উদ্দেশ্যে নড়তেই টের পেল কোনো এক মানব দেহের অস্তিত্ব। তড়িৎ তার মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। ভালো করে তাকাতেই দেখতে পেল ফর্সা দেহের রক্তিম মুখ করে জ্ঞান হারিয়ে থাকা মাইমাকে। এক মুহূর্তের জন্য চোখ ধাঁধিয়ে গেল তার। পরক্ষণেই সে বুঝতে পারল দুজনই নগ্ন। উঠে বসল আয়াস। চোখের সামনে বস্ত্রহীন সুন্দরী এক নারী। উহু নারী নয়, ষোড়শী বাচ্চা মেয়ে। আয়াস অপলক চেয়ে থাকল মেয়েটার মুখের দিকে। যেন আটকে গেছে সে। ধপৎপে ফর্সা মুখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া। গাল মুখ লাল হয়ে গেছে। কালো চুলগুলো মুখে ছড়িয়ে আছে। অনেকক্ষণ লাগলো আয়েশের নজর ফিরাতে। এত সুন্দর মেয়ে। চোখ যখন মেয়েটার শরীরে গেল দেখতে পেল অজস্র মারের দাগ। কালশিটে পড়ে গেছে। পুরনো হয়তো। ভ্রু কুঁচকে গেল তার। দাগগুলোর সাথে নতুন কিছু কামড়ের দাগ। তখনই আয়েশকে তার মস্তিষ্ক জানান দিল এই কামড়ের দাগগুলো তার করা। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে সাদা চাদরে ঢেকে ফেলল মাইমাকে। আয়াস এতক্ষণে বুঝতে পারল এই মেয়েটা কাল রাতের বিয়ে করে ফেলে আসা বউ তার। সে উঠে দাঁড়াল। কোনোরকম একটা টাওয়েল জড়িয়ে নিজেকে ঢাকল। ড্যাম, এটা কি করেছি আমি? আর ইউ ক্রেজি আয়াস, নিজেকেই নিজে বলল সে। মেয়েটার দিকে যতবার যাচ্ছে চোখ আটকে যাচ্ছে। বিছানার কাছে এসে চিন্তিত মুখে মেয়েটার পাশে বসল। গালে হাতে রেখে নাড়িয়ে বলল, এই মেয়ে, চোখ খোলো। এই মেয়ে, শুনছ? কোনো সাড়া নেই। আর কয়েকবার ডেকে বুঝতে পারল মেয়েটা সেন্সলেস। নিজের উপর খানিক রাগ হলো। কি করেছে এটা? তার ভাবনার মাঝেই ফোনটা আবার বাজল। মায়ের কল দেখে কি করবে বুঝতে না পেরে দরজা খুলে দিল সে। আহিনুর মির্জা রুমে ঢুকলেন। ছেলের দিকে চোখ যেতেই অনেক কিছু বুঝে ফেললেন তিনি। বিছানার দিকে তাকালেন। বিধ্বস্ত মাইমাকে দেখে কপাল কুঁচকে গেল তার। তিনি তড়িঘড়ি করে ছুটে গেলেন মেয়েটার দিকে। কোলে মাথা তুলে নিয়ে বললেন, হোয়াট দ্য হেল ইজ দিস, আয়াস?
কি করেছ তুমি এসব? তুমি এতটা হার্টলেস কিভাবে হলে আয়াস? আহিনুর মির্জার প্রশ্নটায় উত্তরহীন রইল আয়াস। কোনো কথা বলতে পারল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ বারবার চলে যাচ্ছিল বিছানার দিকে, সাদা চাদরে ঢাকা নিথর শরীরটার দিকে। বুকের ভেতর কেমন একটা চাপ অনুভব হচ্ছিল। নেশা কেটে গেছে অনেক আগেই। আহিনুর ধীরে ধীরে মাইমার কপালে হাত রাখলেন। শরীরটা অস্বাভাবিক রকম ঠান্ডা লাগল তার। তিনি চমকে উঠলেন। ডাক্তার ডাকো এখনই। আয়াস তৎক্ষণাৎ নড়েচড়ে উঠল, ফোন বের করল। কথা বলতে গিয়ে জিভ জড়িয়ে যাচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই বাড়ির ডাক্তার আর একজন নার্স রওনা হলেন। আহিনুর মাইমাকে সাবধানে নিজের দিকে টেনে নিলেন। ঠিক তখনই আয়াসের দৃষ্টিতে ধরা দিল সাদা বেডশিটে রক্তের দাগ। হাত মুঠো হয়ে গেল তার। মেয়েটা কুমারী ছিল। নিজের উপর রাগ লাগলো। মাইমার অবস্থা বলে দিচ্ছে আয়াস কতটা লাগামছাড়া হয়েছিল রাতে। হেল্প মি আয়াস। আহিনুর একা সামলাতে পারছিলেন না। আয়াস দ্রুত এগিয়ে আসলো, মাইমাকে দুহাতে ধরল। আহিনুর ততক্ষণাৎ ওয়াশরুমে চলে গেলেন। একটা টাওয়েল ভিজিয়ে নিয়ে এলেন। সময় নিয়ে ধীরে মাইমার শরীর মুছিয়ে দিতে শুরু করলেন। এভাবে তো আর ডাক্তারের সামনে বাড়ির বুকে উপস্থিত করানো যায় না। আয়াস মুখ ঘুরিয়ে নিল। তা দেখে হালকা হাসলেন আহিনুর। দেখো ওখানে জামা আছে, একটা দেও। ঘরের কোনায় রাখা একটা ব্যাগের দিকে ইশারা করে বললেন আহিনুর। আয়াস এগিয়ে গেল সেদিকে। ছোট মতো একটা ব্যাগ। সে চেন খুলল, অগোছালো কয়েকটা কাপড়। আহিনুর তারা দিলেন। আয়াস খাটল না। উপরে যেটা ছিল ওটাই এনে মায়ের হাতে দিল। নিজের দিকে তাকালো সে। চেঞ্জ করতে হবে। কাবার্ড খুলে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিটা যেন নিজেই সহ্য করতে পারছিল না আয়াস। চোখে মুখে জল ছিটিয়েও ভেতরকার দহন কমছে না। কাল রাতের স্মৃতিগুলো ধোঁয়াশা হলেও আবছা মনে পড়ছে তার হিংস্রতা আর মাইমার কান্না। রাগে নিজের চোয়াল শক্ত হয়ে এল তার। টাইলসের দেয়ালে সজোরে একটা ঘুষি মারল সে। হাতে ব্যথা লাগল, কিন্তু বুকের ভেতরকার যন্ত্রণার কাছে তা নস্যি। গত 24 ঘন্টা তার চোখের সামনে যেন কোনো অভিশপ্ত চলচ্চিত্রের মতো ভেসে উঠছে। ওয়াশরুমের আয়নায় নিজের লাল হয়ে যাওয়া চোখ দুটোর দিকে তাকিয়ে সে কোনোভাবেই গতকালের সেই স্মৃতিগুলোকে ঝেড়ে ফেলতে পারছে না। আয়নার কাজ যেন হঠাৎ টাইম মেশিন হয়ে গেল, যা তাকে ফিরিয়ে নিয়ে গেল গতকালের সেই রোদেলা দুপুরে। আয়াস তখন অফিসে বসে ল্যাপটপের স্ক্রিনে ডুবেছিল। হঠাৎ মায়ের ফোন। মা আহিনুরের গলার স্বর শুনে মনে হয়েছিল তিনি খুব অসুস্থ বা বড় কোনো বিপদে পড়েছেন। শুধু এটুকুই বলেছিলেন, আয়াস তুমি এখনই গ্রামে আসো। আয়াস আর কিছুই ভাবেনি। কোনো প্রশ্ন না করে সে পাগলের মতো গাড়ি ছুটিয়ে গ্রামে পৌঁছায়। তার মনে তখন মাকে নিয়ে ভয়। কিন্তু গ্রামে পৌঁছে বাড়ির উঠোনে পা রাখতেই সে থমকে যায়। বাড়ির পরিবেশ মোটেও শোকাতুর নয়, বরং সেখানে এক অদ্ভুত সাজসাজ রব। ভিতরে যেতেই সে দেখল মা আহিনুর সুস্থ শরীরে সোফায় বসে আছেন। তার পাশে বসে আছে বধূ বেশে একটা মেয়ে, ঘোমটা দিয়ে মুখ থাকা। আয়াসকে অবাক করে দিয়ে আহিনুর নিজের জোর খাটিয়ে মেয়েটার সাথে তার বিয়ে দিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই যখন আনন্দ করছিল, আয়াসের ভেতরে তখন আগ্নেয়গিরি জ্বলছে। সে মাইমার দিকে তাকালো না। তার মনে হচ্ছিল এই মেয়েটিও হয়তো এই ষড়যন্ত্রের অংশ। এক মুহূর্তের জন্য তার মনে হচ্ছিল মেয়েটাকে তুলে আছাড় দিবে। সন্ধ্যা নামার আগেই আয়াস কাউকে কিছু না বলে বেরিয়ে আসে। মা ডাকছিলেন, কিন্তু সে শোনেনি। মাইমা দরজার কোণে দাঁড়িয়ে কাঁদছিল, কিন্তু আয়াসের হৃদয়ে তখন দয়া মায়ার কোনো স্থান নেই। সে শুধু জানে এই সম্পর্ক সে মানে না। গাড়ির স্টার্ট দিয়ে সে শহরের দিকে রওনা হলো। পেছনে পড়ে রইল তার শৈশবের গ্রাম আর একটি জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক। শহরে ফিরে আয়াসের মেজাজ খারাপ ছিল। সবকিছু ভোলার জন্য সে তার বন্ধুদের ফোন করে। তারা সবাই শহরের একটি নামী পাবে জড়ো হয়। পাবের নীল্লাল আলো আর কান ফাটানো মিউজিকের মধ্যে আয়াস নিজেকে হারিয়ে ফেলতে চাইছিল। সে সাধারণত ড্রিঙ্ক করে না, কিন্তু আজ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। একটার পর একটা গ্লাস শেষ করতে লাগল সে। বন্ধুরা অবাক হয়ে তাকিয়েছিল, কারণ আয়াস সবসময় সংযত ছিল। সে প্রলাপ বকছিল, মা আমাকে ঠকাল, তীব্র আক্রোশ। অ্যালকোহলের ঝাঁজে তার মস্তিষ্ক অসাড় হয়ে আসছিল। বন্ধুদের কাঁধে ভর দিয়ে যখন সে রাতে বাসায় ফিরেছিল, তারপর
তারপরেও গুলো জানা। দ্রুত পোশাক বদলে বেরিয়ে এল আয়াস। ততক্ষণে আহিনুর মাইমাকে পোশাক পরিয়ে পরিপাটি করে শুইয়ে দিয়েছেন। মেয়েটার মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চোখের নিচে কালশিটে দাগ স্পষ্ট। আয়াস বিছানার দিকে পা বাড়াতে চাইল, কিন্তু আহিনুরের কঠিন দৃষ্টি তাকে থামিয়ে দিল। ওখানেই দাঁড়াও, কাছে আসবে না একদম। তবুও এলো আয়াস। মাইমাকে সাবধানে কোলে তুলে নিল। বেডের যা অবস্থা, কোনোমতেই এখানে ডাক্তার দেখানো যাবে না। অন্য ঘরে নেওয়া হলো, পরিষ্কার বিছানায়। আয়াস আহিনুর নিজ হাতে চাদর ঠিক করে দিলেন। ঘরের বাইরে পরিবারের সবাইকে দেখা গেল। তারা দ্রুত ঘরে প্রবেশ করল। মিনিট 10 মধ্যেই ডাক্তার এসে পৌঁছালেন। পারিবারিক ডাক্তার ইমতিয়াজ সাহেব। তিনি দ্রুত পায়ে ঘরে ঢুকে মাইমার নাড়ি টিপে ধরলেন। স্টেথোস্কোপ দিয়ে বুক পরীক্ষা করলেন। কপালে চিন্তার ভাঁজ পড়ল তার। থার্মোমিটারের রিডিং দেখে তিনি আহিনুরের দিকে তাকালেন। 104 ডিগ্রি জ্বর। পালস রেটও খুব ফ্লাকচুয়েট করছে। মিসেস মির্জা, উনি কি খুব বেশি মেন্টাল বা ফিজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে গেছেন? ডাক্তারের প্রশ্নে আহিনুর আর চোখে একবার আয়াসের দিকে তাকালেন। আয়াস অপরাধীর মতো মাথা নিচু করে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। আহিনুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওকে এখন সুস্থ করাটা জরুরি ডাক্তার। কি করতে হবে বলুন? সিভিয়ার শক আর হাই ফিভার। আমি এখনই একটা ইনজেকশন পুশ করছি। আর বডি ডিহাইড্রেটেড, তাই স্যালাইন দিতে হবে। জ্ঞান ফিরলে যেন কোনোভাবেই কোনো স্ট্রেস না দেওয়া হয়। কমপ্লিট বেড রেস্ট। ডাক্তার আর নার্স মিলে ক্যানুলা করে স্যালাইন সেট করে দিলেন। ইনজেকশন পুশ করার সময় মাইমা অবচেতন অবস্থাতেই যন্ত্রণায় কোকিয়ে উঠল, কিন্তু চোখ খুলল না। সেই অস্ফুট আর্তনাদ আয়াসের কানে তীরের মতো বিঁধল। তোমার নেশা কেটেছে আয়াস, নাকি এখনো বুঝতে পারছো না তুমি নিজের হাতে কি করেছ? আয়াসের বড় চাচা মোকারম মির্জা গম্ভীর মুখে পায়চারি করছিলেন। আয়াসের ছোট চাচি সুরাইয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহারে মেয়েটা, কাল রাতে যেটুকু দেখলাম, মনে হলো যেন একটা কাচের পুতুল। আহিনুর আপা, মেয়েটার তো কোনো দোষ ছিল না। মামরা এতিম মেয়ে, আপনার কথা শিরোধার্য করে এ বাড়িতে পা রেখেছিল। এখন যদি ওর কিছু হয়ে যায়, তবে তো আমরা কারো কাছে মুখ দেখাতে পারবো না। আয়াস দেখল মাইমার ফ্যাকাশে ঠোঁটগুলো কাঁপছে। জ্বরের ঘোরে সে অবচেতন মনে বিড়বিড় করছে। মাঝে মাঝে শিউরে উঠছে সে। আয়াস বিছানার পাশে একটা মোড়ায় বসে মাইমার ক্যানুলা লাগানো হাতটার দিকে তাকালো। এই ছোট হাতটা যে। দাদিমা লাঠিতে ভর দিয়ে ঘর থেকে বের হওয়ার উপক্রম করলেন, কিন্তু দরজার কাছে গিয়েও তিনি থামলেন। আর চোখে একবার দেখে নিলেন আহিনুর বা অন্য কেউ আশেপাশে আছে কিনা। সুযোগ বুঝে তিনি ধীর পায়ে আয়াসের একদম কাছে এগিয়ে এলেন। আয়াস মাথা নিচু করেছিল। দাদিমা নিচু হয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বিদ্রুপের স্বরে বললেন, কি রে আয়াস, খুব তো তেজ দেখিয়েছিলি কাল দুপুরে। বলেছিলি এই বিয়ে মানিস না, এই মেয়ে তোর যোগ্য না। তা এখন এই অযোগ্য মেয়েটার অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে কি কি করেছিস। রুমের সবাই যখন বেরিয়ে গেল তখন আয়াস অপলক চেয়ে থাকলো মাইমার দিকে। এত সুন্দর মেয়েটা তার সেই গ্রামে বিয়ে করে ফেলে আসা বউ। কঠোর আয়াসকে সবাই আজ এত কিছু বলার সাহস দেখালো, অথচ সে প্রতিবাদ করল না এই মেয়েটার জন্য।